ইতিহাস সাক্ষী আছে ক্ষমতা দখলের পর যে সরকার ক্ষমতা পেয়ে ভারত বিরোধী একাধিক সিদ্ধান্ত নিতে শুরু করেছিল, সেই সরকারের পতন সময়ের নিয়ম অনুসারে অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। উদাহরণ হিসাবে আপনি মালদ্বীপসের মইজুর সরকারের কথা ভাবতে পারেন। মইজুর সরকার ক্ষমতা এসেছিল ভারত বিরোধী নীতিকে অবলম্বন করে। ক্ষমতায় এসে তারা চীন সফরে প্রথমেই তাদের প্রেসিডেন্টকে পাঠিয়ে দেয়। পরবর্তীকালে ভারত বিরোধিতায় মগ্ন হয়ে ওঠা একটি সরকার বর্তমানে ভারতের শরণাপন্ন হয়েছে, কারণ তাদের দেশের অর্থনীতি ক্রমশ শেষ হয়ে গেছে ভারত বিরোধিতার ফলে। বাংলাদেশ থেকে নেপাল ঘটনাচক্রে আমরা বর্তমান সময়েও এমন অনেক নজির দেখতে পাচ্ছি, যা স্পষ্ট করে দিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত বিরোধিতা করে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে দিনের পর দিন সেই বাঁচাটা আপনার সুস্থিত বাঁচা হবে না। নেপালে এক বছরের মধ্যেই এই সরকার প্রথমবারের জন্য ফের চরম বিক্ষোভের মধ্যে পড়ল, এবং নেপালে এই বালেন শাহ সরকার তৈরি হওয়ার পরেও এই সরকার ক্রমশ ভারত বিরোধী এক সরকারে পরিণত হয় এবং 1-1.5 বছর ধরে ক্রমশ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, এবং অবশেষে নেপালের সাধারণ মানুষ জেনজি ফের সরকার বিরোধী আন্দোলনের রাস্তায় নামলেন। অর্থাৎ যে জেনজি তাকে ক্ষমতায় বসিয়েছিলেন, যেই জেনজি ডিপ স্টেটের ষড়যন্ত্রে পা মিলিয়ে বালেন শাহকে ক্ষমতায় বসিয়ে নেপালের প্রধানমন্ত্রী করেছিলেন, সেই জেনজি এবং সাধারণ মানুষ এখন নেপালের রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন বালেন শাহ সরকারকে উৎখাতের জন্য। কি হলো হঠাৎ করে নেপালে 24 ঘন্টায়? কেন হঠাৎ করে নেপাল আন্তর্জাতিক স্তরে এখন প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছালো? আজকে এই ভিডিওতে আমি ইলাবোরেটলি সহজ ভাষায় আলোচনা করব প্রত্যেকটি ইস্যু। ভিডিওটি শেষ অবধি দেখবেন। প্রথমত, বালেন শাহ নেপালের প্রধানমন্ত্রী হওয়াটাই অনেকটা চমকে যাওয়ার মতো। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, তবে জেনজিদের মধ্যে তার সব থেকে বেশি পপুলারিটি ছিল র্যাপার হিসাবে। পরবর্তীকালে কাঠমান্ডুর মেয়র হিসাবেও তিনি কিছুদিন কাজ করেছিলেন। ফলে বালেন শাহকে একটি ওই বলে না পাপেট প্রধানমন্ত্রী, সেই রকম একটা জায়গায় প্লেসড করা হয়েছিল নেপালের মসনদে। ঠিক মোহাম্মদ ইউনূসের কায়দায় বালেন শাহ হঠাৎ করে হয়ে যান নেপালের প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যেই সেই সমস্ত এক্সপেকটেশন মুখ থুবড়ে পড়ে। সাধারণ মানুষ বালেন শাহর থেকে যা চেয়েছিলেন তা পাননি। এর ফলে এখন রাজপথে তারা ফের আন্দোলনে নেমেছেন। ঘটনার সূত্রপাত এক র্যাপিডো ড্রাইভারের মৃত্যুকে কেন্দ্র করে। আমাদের ভারতে যেমন র্যাপিডো ড্রাইভার আছে, অর্থাৎ যারা একটি জায়গা থেকে অন্য জায়গায় বাইক রাইড করে আমাদের নিয়ে যান, সেই ধরনের নেপালের নির্দিষ্ট একজন ড্রাইভার ছিলেন, যার নাম গণেশ নেপালি। 25 বছর বয়সে তার হঠাৎ করে মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু ছিল না। এই গণেশ নেপালি যখন গাড়ি চালান, তখন পুলিশের সম্মুখীন হয়ে বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়, এবং এই ঘটনায় তিনি এতটাই অপমানিত বোধ করেন যে তিনি নেপালের পাসপোর্ট ডিপার্টমেন্টে যে অফিস আছে তার সামনে গায়ে আগুন দিয়ে দেন। এর ফলে সাধারণ মানুষ রীতিমতো চমকে যায়। পুলিশের বিপক্ষে ক্ষোভের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে কোনো নেপালি ড্রাইভার যে গায়ে আগুন দিয়ে দেবে, তা হয়তো নেপালের প্রশাসনিক পদে থাকা ব্যক্তিরাও বোঝেননি। পরবর্তীকালে তার মৃত্যু হয়, এবং সেই মৃত্যুতে আগুনের ফুলকির মতো বিক্ষোভ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাস্তায় নামেন এবং বলেন শাহ সরকার শেষ 1 বছরে যে ডাহা ফেল করেছেন তা কিন্তু সাধারণ মানুষ জানতেন, এবং পুরো বিষয়টি এই ঘটনাকে কেন্দ্র করে চরম আকার ধারণ করে। জেনজি এই মুহূর্তে একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছে। প্রথমত, এই মুহূর্তে তারা চাইছে গণেশ নেপালির মৃত্যুর ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন। দ্বিতীয়ত, পুলিশ ফোর্সের রিফর্মেশন তারা চাইছে। তাদের মতে 1 বছর আগেও পুলিশ ফোর্স যেরকম ভাবে নেপালে সাধারণ মানুষদের হেনস্থা করত, আজকের দিনে দাঁড়িয়েও সেই একই জিনিস করছে, কারণ বলেন শাহ নাকি পুলিশ রিফর্মেশন কেন কোনো কিছুই করেননি, শুধুমাত্র পার্সোনাল পপুলারিটি গেইন করার জন্য তিনি ভারত বিরোধিতায় মগ্ন ছিলেন। পাশাপাশি এই মুহূর্তে পুলিশের বিপক্ষে অ্যাকশন যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় রিফর্মেশন বর্তমানে নেপালি তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ চাইছেন। প্রথমত, তারা এই মুহূর্তে ইকোনমিক্যাল রিফর্মেশন চাইছেন। 1 বছর ধরে বলেন শাহ অর্থনীতি ফেরানোর জন্য আলটিমেটলি কিছুই করেননি, অর্থাৎ যে বিপুল পরিমাণে প্রত্যাশা নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, আজকে সেই ক্ষমতা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। আরবান এরিয়া রিফর্মেশন তিনি চাইছেন। একাধিক জায়গায় হকার সমস্যা, একাধিক জায়গায় অবৈধ দখলদারি, বিভিন্ন ক্ষেত্রে জর্জরিত নেপাল সরকার। 1 বছরের মধ্যে যার কোনো সঠিক দিশা সাধারণ মানুষ দেখতে পায়নি এই সরকারের থেকে। অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মেশন
তারা চাইছেন, কারণ নেপালে যেভাবে আগের সরকার চলেছে এই সরকার ক্ষমতা পেয়েও নাকি আসল ইস্যুগুলোকে ডাইলুট করেছে এবং তারা টোটাল গভর্নেন্স রিফর্মেশন কিন্তু বর্তমানে চাইছেন। বলেন শাহর বিপক্ষে শেষ এক বছরে এটি দ্বিতীয় বিক্ষোভ। প্রথম বিক্ষোভটি হয়েছিল কিছুদিন আগে, যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলেন শাহের একটি সিদ্ধান্তের বিপক্ষে। বলেন শাহ সরকার ভারতের বিপক্ষে লড়াই করতে গিয়ে একটা অদ্ভুত নিয়ম জারি করে বসেন। তিনি পরিষ্কারভাবে ট্যাক্স ইমপ্লিমেন্ট করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সীমান্তবর্তী এলাকার জন্য। তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে সকল নেপালি ভাই বোনেরা ভারত থেকে কোনো জিনিস কিনে নেপালে ঢুকবেন, তার মূল্য যদি নেপালের মুদ্রার 100 টাকার বেশি হয় তাহলে সেই জিনিসটার উপর নির্দিষ্ট ট্যাক্স দিতে হবে নেপাল সরকারকে। এবার এই সীমান্তবর্তী অঞ্চলের ইকো ট্যুরিজম বিজনেসটি যে বলেন শাহ জানেন না, তাতে স্পষ্ট হয়ে যায় সেই নীতির ফলে। নেপালের বহু মানুষ আছেন যারা রাতে বা দিনে বর্ডার পেরিয়ে ভারতে আসেন, এখান থেকে সস্তায় কিছু জিনিস কিনে নিয়ে নেপালে যান এবং নেপালে নির্দিষ্ট জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, বিক্রি বাট্টা করেন। ফলে এটা একটা ইকোনমিক্যাল চেন সিস্টেম যা ঐতিহাসিক সময় থেকে তৈরি হয়েছে। এবার অল্প দামে একটি জিনিস যদি তারা ভারত থেকে কিনে নিয়ে সেই জিনিসটার উপর ট্যাক্স দেয় তাহলে তার লাভের অংশটাও কিন্তু কমে যায় এবং লাভ থাকে না বললেই চলে। এবং এই এই অদ্ভুত নিয়ম বলেন সহ সরকার শুধুমাত্র ঘোষণা করেছিলেন ভারতকে টাইট দেওয়ার জন্য, কারণ তিনি চাইছিলেন ভারত থেকে মালপত্র যেন নেপালে ঢোকা বন্ধ হয়। ভারত এতে নাকি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা তিনি চেয়েছিলেন। আলটিমেটলি সাধারণ মানুষ যেভাবে বলেন শাহর এই সিদ্ধান্তের বিপক্ষে সেদিন রাস্তায় নেমেছিলেন তাও কিন্তু চমকে দেওয়ার মতো। অর্থাৎ বলেন শাহ সরকার প্রথম থেকেই ভারত বিরোধিতায় মগ্ন ছিল। আজকে দেখুন গ্রাউন্ড রিয়েলিটিতেও সাধারণ মানুষের কাছে তিনি এক্সপোজড হয়ে গেছেন। যে জেনজি তাকে ক্ষমতায় বসেছিল সেই জেনজির কাছেও কিন্তু তিনি কার্যত এক্সপোজড হয়ে গেছেন। পরবর্তীকালে এই বালেন শাহ আরো একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি হঠাৎ করে বলে বসেন নেপাল ভারতের কিছু অংশ দখল করে নিয়েছে। একটি নির্দিষ্ট হ্রদকে কেন্দ্র করে তার এই ধরনের মন্তব্য সেদিন ভারত সরকারও ভালোভাবে নেয়নি। ভারতের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি দেওয়া হয়েছিল এবং হঠাৎ করে সীমান্ত নিয়ে সংঘাত কেন নেপাল চাইছে সেই প্রশ্ন বিভিন্ন মহলে কিন্তু উঠেছে। এই নেপাল কার্যত চীনের দ্বারা এখন নিয়ন্ত্রিত। অর্থাৎ বাংলাদেশ যেভাবে চীনের ডেপ ট্র্যাপে ফেসে গেছে, নেপালের অবস্থাটাও কিছুটা কিন্তু সেই জায়গায় যাচ্ছে। নেপাল হলো এমন একটি রাষ্ট্র যেখানে ভারত দ্বিতীয় সর্বোচ্চ ইনভেস্টমেন্ট তার বাজেটে প্রতি বছর করে। ভুটানের পর নেপাল। বিপুল পরিমাণে এই ইনভেস্টমেন্ট ভারত থেকে নেপালে যায়। তা সত্ত্বেও বালেন্দ্র শাহের সরকার ক্ষমতায় এসেই ভারত বিরোধিতা করে ভারতের সঙ্গে একাধিক সম্পর্ক মজবুত করার বদলে সম্পর্কগুলোকে নষ্ট করার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যান, যা নেপালি মানুষ কিন্তু সহ্য করেনি। নেপালের সঙ্গে ভারতের সে অর্থে সকল কোনো সংঘাত কখনোই ছিল না। নেপালের মানুষ, তারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা বরাবরই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দিকে গেছিলেন। এমনকি নেপালের বহু মানুষ ভারতের প্রধানমন্ত্রীর স্লোগান মানে পোস্টার নিয়েও রাস্তায় নেমে গেছিলেন, কারণ তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছেন। কিন্তু বালেন শাহ সরকার প্রথম থেকেই তার বিরোধিতা করে পুরো বিষয়টি ঘেটে ঘ করে দেয়। আর আজকে দেখুন ভারত বিরোধিতা করতে গিয়ে তার সরকার কার্যত পতনের মুখে। কাতারে কাতারে মানুষ কাঠমান্ডু রাস্তা দখল করেছে, পুলিশ কার্যত কাঠমান্ডু থেকে পালিয়ে বাঁচছে। পুলিশের রিফর্মেশন যেমন এরা চাইছে, তেমনই চাইছে গণেশ নেপালির মৃত্যু তদন্ত এবং ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে তারা তৈরি করতে চাইছে, কারণ তারা ভারতকে শত্রু মনে করছে না। পাশাপাশি এই মুহূর্তে নেপালের কাঠমান্ডু হয়ে উঠছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এপি সেন্টার। নেপালে যেহেতু বিধিনিষেধ বিভিন্ন ক্ষেত্রে শিথিল, তাই কাঠমান্ডুকে কেন্দ্র করেই আইএসআই তাদের গুটি কিন্তু সাজাচ্ছে। আমরা একাধিক বিশ্লেষণ এর আগে দেখেছি, খবর দেখেছি, যেখানে নেপাল থেকে ভারতে একাধিক আইএসআই এজেন্টকে, বাংলাদেশি এজেন্টকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ ভারতকে টার্গেট করে এই নেপাল সরকার শেষ এক বছরে এমন 3টি গুরুত্বপূর্ণ ভূমিকা বা সিদ্ধান্ত নিয়েছে যা আজকের দিনে দাঁড়িয়ে তাদেরই সরকারের পতনের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। অর্থাৎ ভারতের পিছনে লাগলে আপনার পতন অনিবার্য। এখনো হয়তো সময় আছে বলেন স্যার যে তিনি নিঃসন্দেহে তার মিস্টেকগুলো, ভুলগুলো বুঝবেন এবং রাজনীতিতে যা করা দরকার ঠিক সেটাই করবেন। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।